ডিভোর্সের ৫ বছর পরে প্রাক্তন স্ত্রী কল দিয়ে বলল, আমার স্বামীর অপারেশন করতে হবে। তোমার রক্তের সঙ্গে ওর রক্তের গ্রুপ মিল আছে। প্লিজ এক ব্যাগ রক্ত দিবে? আমি প্রথমে কি বলবো বুঝতে পারছি না, কিন্তু সে যখন বলল, আবারও বলল, তুমি তো অনেক সময় কত মানুষের জন্য রক্ত দাও, এবার না হয় আমার বিধবা জীবন থেকে রক্ষা করবা। প্লিজ সাজু, চুপ করে থেকো না তুমি। তোমার কাছে হাত জোর করে আবেদন জানাচ্ছি। আমি বললাম, তোমার স্বামী এখন কোথায়? চট্টগ্রামে মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি আছে, একটু দয়া করো। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এমনিতে তুমি আজও আমার কাছে একজন আদর্শ মানুষ, কিন্তু আমি তো ঢাকায়। ঢাকা থেকে চট্টগ্রাম আসতে 5 ঘন্টার বেশি সময় লাগবে না। অপারেশন আগামীকাল 10টায়, এখন বাজে সন্ধ্যে 7টা। তুমি যদি এখনই রওনা দাও তাহলে সকাল হবার আগে পৌঁছে যাবে। অবস্থা কি সিরিয়াস? হ্যাঁ সাজু, মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে, তাই এই মুহূর্তে মাথায় অপারেশন করাতে হবে। মাথার মধ্যে রক্ত জমাট বেঁধে ইনফেকশন হয়েছে, আর সেজন্য রক্তের দরকার। ঠিক আছে, আমি বেরোচ্ছি। মেলা মেলা ধন্যবাদ সাজু। বাহ, তুমিও। সবাই আজ তোমার বলা এই কথাটাই পরিচিত বানিয়ে ফেলেছে, তাই আমিও বললাম, আচ্ছা আমি রাখছি। কল কেটে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। এই জীবন কেন এমন অদ্ভুত! যে মানুষটার জন্য আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটাকে জীবন বাঁচাতে আমাকে রক্ত দিতে হবে। হায় আল্লাহ, পৃথিবীর মানুষ কতই বিচিত্র ঘটনায় জন্ম দেয়, বোঝা বড় মুশকিল গো। রকি আর সজীব দুজনে চট্টগ্রামে। আমাকে ওরা বেশ কিছুদিন ধরে যেতে বলেছে, কিন্তু যাবো যাবো করে যাওয়াই হয়ে ওঠে না। তাই এখন তবে যাওয়া হচ্ছে না। কিন্তু এছাড়া অবশ্য আগামীকাল সকালে আমি ঠিকই চট্টগ্রামে যেতাম, কারণ দুপুরে রকির কাছে অপরিচিত একটা নাম্বার নিয়ে কল এসেছে। লোকটা নাকি আমাদের হারিয়ে যাওয়া বন্ধু শফিকের সন্ধান জানে। শফিক নাকি মারা যায়নি, তাকে ফেরত পেতে হলে কিছু টাকা দিতে হবে। কক্সবাজারে নাকি সেই অপরিচিত লোকটার সাথে এবং সেখানে দেখা গিয়েছে। তাই সজীব ও রক্ষী দুজনে আমাকে সেখানে যেতে বলছে। যদিও ধারণা একটা মিথ্যে চক্রের কাজ, তবুও গিয়ে দেখি। আমার স্ত্রীর নাম ছিল মারিয়া। মাত্র 7 মাস পরে আমাদের ডিভোর্স হয়ে যায়। পারিবারিকভাবে বিয়ে হয়েছিল, তাই মারিয়া পছন্দের কেউ থাকতেই পারে সেটা জানা যায়নি। বাসর ঘরে যখন মারিয়া আমাকে বলেছিল যে তার পছন্দের কেউ আছে, তখন অবাক হয়েছিলাম। নিজেকে তখন বেশি অপরাধী মনে হচ্ছিল, কারণ আমি তাকে জিজ্ঞাসা করতে পারতাম। মা মারা গেছে আমার জন্মের 3 বছর আগে। তারপর থেকে দাদা দাদির কাছে বড় হয়েছি। বাবা লন্ডনে থেকে বিয়ের আগে বাবা সেখানে থাকতেন। ইচ্ছে ছিল আমার বয়স 5-6 হলে মাকে এবং আমাকে সেখানে নিয়ে যাবেন, কিন্তু মা মারা যাওয়ার পরে সব কিছু পরিবর্তন হয়ে যায়। মৃত্যুর সময় মা দাদা দাদির কাছে বলেছিলেন আমাকে যেন তারা তাদের সঙ্গে রাখে। বাবা দেশে আসেনি, সেখানে দ্বিতীয় বিয়ে করে স্ত্রী নিয়ে সুখে শান্তিতে আছে। এখন তার আরও 2টো মেয়ে আছে, তাদের সঙ্গে আমার কথা হয় এবং তারা আমাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে। দাদা দাদির পছন্দের বিয়ে করেছিলাম, তাই নিজে কিছু জিজ্ঞাসা করিনি। বাবা বাংলাদেশে না এসে ওখান থেকে শুধু টাকা দিয়ে দায়িত্ব পালন করেছেন। মা বাবার ভালোবাসা না পেলেও টাকা নিয়ে কোনোদিন কোনো সমস্যার মধ্যে পড়িনি। ইউনিক পরিবারে এখন বাসের মধ্যে চট্টগ্রামে রওনা দিলাম। এই বাসটা নন এসির মাধ্যমে মোটামুটি ভালোই সার্ভিস দেয়। বাসে ওঠে আগে সজীবের কাছে কল দিয়ে আমার যাওয়ার কথা বললাম। কুমিল্লা হোটেল পর্যন্ত আসার মধ্যে মারিয়া মোট 4বার কল দিয়েছে। যে মানুষটা মাত্র 7 মাস আমার সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করেছে, সে আজকে কত খবর নিচ্ছে। পৃথিবীতে স্বার্থ ছাড়া আর কিছু বেশি গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, আমার এই যাবার পিছনে কোনো স্বার্থ আছে? হোটেল থেকে বের হয়ে বাসে বসে টিকিটের মধ্যে গেলাম। মাসখানেক ধরে টিকিটকে একটা মেয়েকে খুব ভালো লেগেছে। মেয়েটাকে কখনো সম্পূর্ণ মুখ বের করে ভিডিও বানায়নি। হিজাব, কার্স বা ওড়না দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে শুধুমাত্র চোখ দুটো বের করা থাকা। তার চোখ দুটো অসম্ভব সুন্দর লাগে। আমি সাজু টিকটকে শুধু ওই একটা মেয়েকেই ফলো করে রেখেছি। যখনই সুযোগ হয় তখনই তার ভিডিও দেখি, ভালো লাগে তাই। তবে কখনো কথা হয়নি। বহুবার কমেন্ট করেছি তার মুখটা দেখার জন্য, কিন্তু দেখতে পাইনি। তারপর টিকটকের ভিডিও লোকেশন দেখলে বোঝা যায় তিনি ঢাকা শহরে থাকেন, কিন্তু কখনো যদি ঠিকানা বের করতে পারি তাহলে অবশ্যই তার সামনে যাবার ইচ্ছা আছে। চট্টগ্রামে জেএসি মোড় থেকে নামলাম রাত 3টায়। সেখান থেকে সিএনজি নিয়ে সরাসরি আগ্রাবাদ শিশু হাসপাতালে চলে গেলাম। মারিয়ার সঙ্গে এর আগে কথা হয়েছে, তাই সে স্বামীকে রেখে নিচে এসে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। আমি সিএনজি ভাড়া দেওয়ার সময় সে আমার কাছে এসে ঘেঁষে চুপ করে দাঁড়িয়ে রইল। ভাড়া পরিশোধ করার পরে সে বলল, কোনো অসুবিধা হয়নি তো? তাকে দেখে মারিয়া দাঁড়িয়ে আছে। হয়তো স্বামীর অসুস্থ, তাই চেহারার অবস্থা ভালো না। ডিভোর্সের পরে আর কখনো আমাদের দেখা হয়নি। আমার নাম্বার তার কাছে ছিল, তাও আমার জানা ছিল না। বললাম, না কোনো সমস্যা নেই, তুমি তো এক
এক্কেবারে কাছে এসে দাঁড়ালে। চিনতে অসুবিধা নেই? না সাজু, তুমি ঠিক আগের মতো আছো, তাই চিনতে কষ্ট হয়নি। স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো না হলে আমরা একসাথে এক বিছানে কিন্তু প্রায় অনেক দিন থেকেছি। প্রতিটা মানুষের শরীরে একটা আলাদা একটা ঘ্রাণ থাকে। তোমার শরীরে আজও সেই ঘ্রাণটা আছে। হা হা, হাসালে কেন? তুমি কি ঘ্রাণ দিয়ে আমাকে চিনলে? না, এমনিতে কথা প্রসঙ্গে বললাম। আচ্ছা বাদ দাও, চলো তাড়াতাড়ি ভিতরে ঢুকে কী কী করতে লাগবে দেখা যাক। আমার শ্বশুর সব কিছুর ব্যবস্থা করে রেখেছেন। তুমি একটু বিশ্রাম করে রক্ত দেবে, তারপর সেই রক্ত ফ্রিজে রাখা হবে, আর রক্ত দিয়ে তুমি আবার বিশ্রাম করবে। প্যাথোলজি ল্যাবের মধ্যে সব কিছুর ব্যবস্থা করেছে, শুধু আমাকে আগে দুটো পরীক্ষা করলো। তারপর একজন নার্স এসে আমাকে ভিতরে নিয়ে রক্ত নিল। পূর্বের অভিজ্ঞতা আছে, তাই নার্ভাস হয়নি। রক্ত দেওয়ার পরে আমি যখন মারিয়ার সামনে আর একবার এলাম, তখন ভোর 5টা। পৃথিবীর বুকে তখন আলো ফুটতে শুরু হয়েছে। কাছের দেওয়ালে দোয়েল পাখির শীষ শোনা যাচ্ছে। মারিয়া বলল, তুমি এখন আমার শ্বশুরের সঙ্গে বাসায় গিয়ে ঘুমাবে, ঠিক আছে? আরে না না, আমার বন্ধুর বাসা আছে এখানে, তাই তাদের বলে রেখেছি ওরা এসে আমাকে নিয়ে যাবে, বা আমি যেতে পারবো না। তোমরা বরং তোমার স্বামীর অপারেশনের প্রস্তুতি গ্রহণ করো। কিন্তু তুমি তো আমার অতিথি, তাই না? তাতে কি হয়েছে? অপারেশনের সময় আবার আসবো। এখন আপাতত ওদের কাছে নেই। জোর করবো না, তোমার মতো মানুষকে জোর করার ইচ্ছে নেই। একটা কথা বলবো? বলো। কিছু মনে করবে না তো? না বলো। তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছিল সেই কথা কাউকে বলবে না। কাকে বলবো? কে জিজ্ঞাসা করবে? এখানে আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে, তাই যে কেউ জিজ্ঞাসা করতে পারে, তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা কাউকে বলবো না, যদিও কারোর সঙ্গে তেমন কথা হওয়ার সম্ভাবনা নেই, তবুও যদি জিজ্ঞাসা করো তাহলে কি বলবা? আমি তাদের বলছি তুমি আমার মামাতো ভাইয়ের বন্ধু। আমি আমার মামাতো ভাইকে বলার পর তিনি তার বন্ধুকে পাঠিয়েছেন সেটাই বলবো। ঠিক আছে, তুমি কিছু মনে করো না তি? আরে না না, মেলা মেলা ধন্যবাদ সাজু ভাই। আচ্ছা তোমার স্বামী তো আমাকে চেনে, তাই সে দেখলে তো চিনতে পারবে। ওকে ঠিক আছে, কিন্তু আমার শাশুড়ি ও শ্বশুর জন্য সমস্যা, কারণ তাদের ছেলের জন্য একটা বিবাহিত মেয়ে কখনো আশা করেনি। কিন্তু রাহাত, মারিয়ার স্বামীর জন্য তারা সামনাসামনি কিছু না বললেও উঠতে বসতে যা বলে সেগুলো শোনার মতো নয়। বুঝতে পারছি রাহাতের সঙ্গে মাঝে মাঝে এসব নিয়ে ঝগড়া হয়ে জানো, তখন খুব কষ্ট হয়, কিন্তু পৃথিবীতে আর কাউকে কিছু বলতে পারি না। তোমার পরিবার সব কিছু মেনে নিয়েছে, এখনও মানেনি। তারা এখনও তোমাকে তাদের জামাই হিসেবে মানে। আমার স্বামী নাকি কোনোদিন তারা মানবে না, এমনকি এত বড় অ্যাক্সিডেন্টের পরেও কেউ আসবে না। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি তাহলে গেলাম, আর কোনো সমস্যা হলে আমাকে কল দিও, আর আমি 10টার দিকে আরেকবার এসে দেখা করে যাব। অপারেশন কি হয়? ঠিক আছে। সজীব আর রাকি বড়পোল এলাকার কাছে এল ব্লকে আবাসিক এলাকায় থাকে। আমি একটা সিএনজি নিয়ে সরাসরি ওদের বাসার সামনে এসে নামলাম। সিলভার বেলস গার্লস স্কুলের পাশে মসজিদুস সালাম জামে মসজিদ, ওর তার কাছে বাসা বানিয়েছে। বাসায় পৌঁছে প্রথমে ফ্রেশ হলাম। রকি ঘুমিয়ে আছে আর সজীব জাগ্রত। ফ্রেশ হয়ে বিছানায় বসে সজীবকে বললাম, হঠাৎ করে সাজু সাহেব চট্টগ্রামে? এমনিতে চলে এলাম সারপ্রাইজ। তাছাড়া শপিংয়ের ব্যাপারটা সহজে হজম হচ্ছে না, তাই মনে করলাম যে একবার গিয়ে দেখে আসি ওই লোকটা কি বলতে চাই। কিন্তু তোর মুখ দেখে মনে হচ্ছে নিশ্চয় অন্য কোনো কারণে আছে। জলদি বল। আরে কিছু কারণ নাই ভাই, নে তোর জন্য একটা গরম খবর আছে। আগের থেকে গরম নাকি আগুন জ্বালিয়ে গরম করা হয়েছে? কি দিবি তাই বল। খবরের উপর নির্ভর করছে। তুই বলেছিলি এরপর আমরা ছুটি পেলে আমরা 3জনে নেপালে বেড়াতে যাব। আচ্ছা ডান। তোর লামিয়ার খোঁজ বের করছি। টিকটকের সেই মেয়েটার নাম লামিয়া মুনতাহা। মানে কি সত্যি বলছিস তুই? হ্যাঁ, গতকাল সে রাতে কক্সবাজারে গিয়েছিল। খুব টেকনিক করে তার সঙ্গে ইনবক্সে কথা হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে সে কক্সবাজারে থাকবে, তারপর আবার ঢাকায় ফিরে আসবে। কিন্তু কক্সবাজার গেলে নতুন টিকটকের ভিডিও দেখলাম না কেন? ওই রাত্রে গেল তো, এখনও হয়তো করতে পারিনি, তাই নতুন ভিডিও আসেনি। তাহলে আমি আজকেই কক্সবাজার যাব, এক কাজে দু কাজ হয়ে যাবে। কিন্তু আমাদের তো অফিস আছে। তোরা দুজন ছুটি নিয়ে 2 দিন পরে আয়, অথবা যদি না যাও সমস্যা নেই, আমি শফিকের ব্যাপার আর লামিয়ের খোঁজ দুটোই করব। কিন্তু এটা যদি কারো বিছানো জাল হয়? তোর তো শত্রুর অভাব নাই রে সাজু। আল্লাহ আছে রে, কিছু হবে না। আচ্ছা এখন একটু ঘুমাই, খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে শুয়ে পড়। মোবাইলের রিংটোনে ঘুম ভেঙে গেল। সজীব রকি দুজনে অফিসে চলে গেছে। আমি মোবাইল হাতে নিয়ে দেখি মারিয়া কল দিয়েছে, তাই তাড়াতাড়ি রিসিভ করে বললাম, হ্যালো। মারিয়া কান্না করে দিল, তারপর নিজেকে ঠিক রেখে বলল, সাজু তুমি কোথায়? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? অপারেশনে কি হয়ে গেছে নাকি? তোমার স্বামী ভালো আছে? অপারেশন হয়নি সাজু। যে ডাক্তার অপারেশন করবে বলেছিল তিনি একটু আগে এখানে খুন হয়েছেন। মানে? হাসপাতাল থেকে এসে তিনি হাসপাতালের নিজের রুমে ঢুকছেন, তারপর অনেকক্ষণ ধরে বের হচ্ছেন না, তাই একজন ভিতরে ঢুকে দেখে তিনি ফ্লোরে মৃত পড়েছেন। হাসপাতালের মধ্যে নিজের কেবিনে খুন? হ্যাঁ সাজু, তুমি একটু তাড়াতাড়ি আসো। ওরা বলে
এখনও নাকি অন্য কোনো ডাক্তার অপারেশন করতে পারবে না। আমার স্বামীর কী হবে? তুমি শান্ত হও, আমি আসছি। আচ্ছা। বিদ্যুতের গতিতে বাসা থেকে বের হয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। আধা ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে সরাসরি মারিয়ার কাছে গেলাম। মারিয়া তখনও কান্না করতে করতে ক্লান্ত। তার সঙ্গে তার শ্বশুর শাশুড়ি সবাই আছে। আমি মারিয়ার সঙ্গে নিয়ে ব্যবস্থাপনার পরিচালকের সঙ্গে দেখা করলাম। তিনি অলরেডি মৃত ডাক্তারের কাছ থেকে এসেছেন, পুলিশও এসে গেছেন। আমি পথ ঘুরে কিছুক্ষণ পুলিশের সঙ্গে গিয়ে যেই রুমে খুন হয়েছে সেখানে চোখ বুলিয়ে নিলাম। লাশটা মনোযোগ দিয়ে দেখে আগে গেলাম কথা বলতে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে। বললাম, স্যার ক্ষমা করবেন প্লিজ, আসলে এই মুহূর্তে আপনাদের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এটা যেহেতু হাসপাতাল তাই রোগীদের কাজটা অন্তত বন্ধ করবেন না। জি, আমি পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে যাচ্ছি, আশা করি ঠিক আছে। আমার একটা রোগী আছে, এখনই অপারেশন করা হবার কথা। যিনি খুন হয়েছেন তার অপারেশন করার কথা ছিল, কিন্তু হ্যাঁ, বিষয়টা আমার কানে এসেছে, কিন্তু আমার হাসপাতালের এই ক্রিটিক্যাল অপারেশন করার জন্য 3জন অভিজ্ঞ ডাক্তার আছে। তাদের মধ্যে একজন দেশের বাইরে, আরেকজন ছুটিতে কক্সবাজারে গেছে, আর তৃতীয়জন তো একটু আগেই খুন হয়েছে। তাহলে কক্সবাজারে যিনি আছে তাকে একটু আনা যায় না? না হলে অন্য কোনো হাসপাতালে হতে ডাক্তার আনার ব্যবস্থা করবেন প্লিজ। কক্সবাজার যে গিয়েছে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, দেখি কি করা যায়। পরিচালক রুম থেকে বের হয়ে সজীবের সঙ্গে কথা বললাম। তারপর আবার মৃত ডাক্তারের লাশ দেখতে গেলাম। ধারালো ছুরি দিয়ে সরাসরি গলা কেটে দিয়েছে, তবে যতদূর দরকার ঠিক ততটুকু। এইটুকু পরে মারিয়া দৌড়ে এসে বলল, পরিচালক নাকি আমাকে ডাকছে। আমি তার সঙ্গে দেখা করতে গেলাম। তিনি বলল, আমাদের সর্বনাশ হয়েছে। কি? কক্সবাজারে যে ডাক্তার বেড়াতে গেছে তাকে সকালবেলা হোটেলের মধ্যে খুন করা হয়েছে। আমি সচরাচর অবাক হই না, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি অবাক হলাম। এটা কি করে সম্ভব? এমন সময় মারিয়ার শাশুড়ি দৌড়ে এসে বলল, বৌমা, রাহাত কেমন আছে? ডাক্তার কোথায়? তুমি তাড়াতাড়ি চলো। তোমার শাশুড়ি তো চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। মনে মনে ভাবলাম, মারিয়ার স্বামী যদি মারা যায় তাহলে মারিয়ার কি হবে? আমিও কি মারিয়ার সঙ্গে সঙ্গে রাহাত সাহেবের কাছে দেখা করতে গেলাম? যেহেতু আমি ডাক্তার নই তাই কিছু বুঝতে পারছি না, কিন্তু কর্মরত চিকিৎসক তিনি উপস্থিত হয়েছে দেখে ভালো লাগলো। এখানে বেশিক্ষণ দাঁড়াতে ইচ্ছে করছে না। মূলত হাসপাতালে আমার তেমন ভালো লাগে না, কারণ চারিদিকে প্রচুর মানুষ অসুস্থ, তাই খুব কষ্ট লাগে। তাই হাসপাতালে আসতে ইচ্ছে করে না। কিন্তু এই ধরনের কিছু সমস্যার সম্মুখীন হয়ে হাসপাতালকে ত্যাগ করতে পারি না। কেবিন থেকে বেরিয়ে বেডের দিকে এসে অনেক মানুষ দেখে অবাক হলাম। যদিও নাম মা শিশু জেনারেল হাসপাতাল, কিন্তু এখানে সকল প্রকার মানুষের চিকিৎসা হয়। আপাতত খুনের স্থান ভালো করে দেখার জন্য আমি উকিঝুঁকি করছি। কেবিনের সামনে কোনো সিসিটিভি ফুটেজ নেই, তবে তার দরজার সামনে দাঁড়িয়ে থাকতো যিনি, এই লোকটাকে কিছু দেখেছে কি না জিজ্ঞাসা করতে। কিন্তু কাকে কি জিজ্ঞাসা করব? একটু পরে দেখি পুলিশের লোকজনের এক জায়গায় ভিড় জড়ো হয়ে গেছে। আমি তাদের কাছাকাছি গেলেও আলোচনা শোনার জন্য কান খাড়া করলাম। আমি আগ বাড়িয়ে বললাম, স্যার, আমি কি কিছু প্রশ্ন করতে পারি? একজন পুলিশ, যাকে দেখে ওসি মনে হচ্ছে, তিনি বললেন, আপনি কে? জি, আমার নাম সাজু, আমি এখানে একজন রোগীর সঙ্গে এসেছি। কি বলতে চান বলেন? আমি যার সঙ্গে এসেছি তার আজ অপারেশন হবার কথা, এবং যিনি খুন হয়েছেন সেই ডাক্তার অপারেশন করার কথা ছিল। মানে? এটা তো জানতাম না স্যার। আমার মনে হচ্ছে সেই অপারেশনের সঙ্গে এই মৃত্যুর কোনো হাত আছে। সবাই গুনগুন করে কৌতূহল নিয়ে তাকিয়ে রইল আমার দিকে। আর সেই ওসি সাহেব বলল, কী বলছেন? কেন মনে হচ্ছে এমনটা? আমি ব্যবস্থাপনা পরিচালনার সঙ্গে কথা বলে জানতে পারছি যে উক্ত অপারেশন করার জন্য এই হাসপাতালে 3জন ডাক্তার আছে। তাদের মধ্যে কিন্তু 2জনকে একদিনে খুন করা হয়েছে। একজন এখানে, আরেকজন কক্সবাজারে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ, মিস্টার সাজু, কক্সবাজারে যিনি ছিলেন তিনি মারা যায়নি। সকালবেলা যখন খবর এসেছিল তখন সবাই ভেবেছিল মারা গেছে, কিন্তু তিনি বেঁচে আছেন। তাকে এখন অ্যাম্বুলেন্স করে চট্টগ্রামে মেডিকেলে আনা হয়েছে। আমি অবাক হলাম। একটু আগে মৃত্যুর খবরটা শুনলাম, কিন্তু এখন সেটা মিথ্যা। বললাম, তবুও স্যার, যেহেতু আক্রমণ করা হলো সেহেতু কানেকশন তো আছে। আমার অবশ্য বিষয়টা পর্যবেক্ষণ করব। আর আপনার রোগী এখন কোথায়? তার অপারেশনের কি কোনো ব্যবস্থা করা হয়েছে? আপাতত নয়, কিন্তু কর্তৃপক্ষ বলছে তারা খুব শীঘ্রই অন্য হাসপাতাল থেকে ডাক্তার আনবে। আপনার সেই রোগী কী করে? মানে কি? খুব সম্ভবত চাকরি। ওসি সাহেব ভুরু কুঁচকে বললেন, খুব সম্ভবত মানে? জি, আসলে স্যার, আমি তাকে রক্ত দেওয়ার জন্য এখানে এসেছি, তাই বিস্তারিত জানা নেই। তার পরিবারের কারোর সঙ্গে দেখা করিয়ে দিতে হবে, চলুন আমাদের সঙ্গে। সবাই রাহাতকে সাহেবের কেবিনের সামনে এলাম। মারিয়া প্রথমে আমার দিকে তাকিয়ে রইল, তারপর ওর শ্বশুর বলল, কী ব্যাপার স্যার? যার অপারেশন করা হবে তিনি আপনার কে? আমার ছেলে। আচ্ছা, আপনার ছেলের এখন অবস্থা, মানে অপারেশন হবে? এইমাত্র একজন নার্স আসে বলে গেল বাইরে থেকে ডাক্তার আসবে আধা ঘন্টার মধ্যে, তারপর নাকি অপারেশন আরম্ভ হবে। দোয়া করবেন প্লিজ, আমার সন্তান যেন বেঁচে যায়। জি, আমরা সবাই দোয়া করি, কিন্তু আপনার সন্তান খুব শিগগিরই সুস্থতা লাভ করুক। আসলে স্যার, ওর অপারেশনের জন্য কতটা খারাপ পরিস্থিতি হচ্ছে। প্রথমে রক্ত পাওয়া যাচ্ছিল না, পরপর 3 ব্যাগ রক্ত দেওয়ার পর গতকাল ডাক্তার বললেন অপারেশন করার সময় আরও 1 ব্যাগ রক্ত লাগবে।
চট্টগ্রাম থেকে মোটামুটি আগের থেকে 3 ব্যাগ জোগাড় হলো, কিন্তু আজকের জন্য পাওয়া যাচ্ছিল না। তারপর বৌমা গতকাল এনাকে ঢাকা থেকে ব্যবস্থা করে দিলেন, কিন্তু কপাল খারাপ, সকালবেলায় ডাক্তার সাহেব খুন হলেন। আপনারা বেশি টেনশন করবেন না। আচ্ছা, আমি আপনার ছেলের বিষয়ে কিছু জানতে চাই। জি স্যার, বলেন। আপনার ছেলে কি করেন পেশা? আমার ছেলে রাহা চট্টগ্রামে ইপিজেডের মধ্যে একটা গার্মেন্টসে চাকরি করে। ফ্যাক্টরির নাম HRB অ্যাপারলেস লিমিটেড। রাহাত সেখানে কোয়ালিটি ম্যানেজার হিসেবে চাকরি করত। আপনার সন্তানের সঙ্গে কি অফিসের কোনো মানুষের ঝামেলা আছে? মানে তেমন কিছু কি আপনারা জানেন? না স্যার, জানি না। রাহাত এই বিষয়ে তেমন কিছুই বলেনি আমাদেরকে। দেখুন, আমাদের বা আপনাদের এই রক্তদাতা সাজু সাহেবের ধারণা হচ্ছে নিশ্চয়ই আপনার সন্তানের সঙ্গে এই খুনের সম্পর্ক আছে। মানে কি স্যার? আমার সন্তানের সঙ্গে ডাক্তারের মৃত্যুর সম্পর্ক কি স্যার? আমি জানি রাহাত খুব ভালো ছেলে, সকাল থেকে অফিস যায় আর রাতে বাসায় ফিরে। দেখুন, এটা আমাদের ধারণা কেবল, কিন্তু এমন হতে পারে যে খুনি আপনার সন্তানের অপারেশন চায় না, তাই সে অপারেশন করতে পারা দুজন ডাক্তারকে খুন করতে চেয়েছে। কিন্তু ভাগ্যক্রমে কক্সবাজারে ডাক্তার এখনও বেঁচে আছে, কিন্তু এখানে ডাক্তার মারা গেছে। হায় আল্লাহ, আমার সন্তানে এমন শত্রু কে আসবে? কি ক্ষতি করেছে আমার ছেলে? আচ্ছা, আপনার সন্তান কিভাবে অ্যাক্সিডেন্ট করে সেটা কি জানেন? বৌমা আর রাহাত গত শুক্রবার বাইরে থেকে রিক্সা করে বাসায় ফিরছিল। হঠাৎ করে পিছন থেকে আসা একটা পিকআপ ওদের রিক্সায় ধাক্কা মারে। ওসি সাহেব এবার মারিয়ার দিকে তাকিয়ে বলেন, আপনাদের সঙ্গে তখন কি হয়েছিল আর কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল? মারিয়া বলল, আমরা দুজনে ফ্রিপোর্ট মোড়ে বে শপিং সেন্টার থেকে কিছু কেনাকাটার জন্য বন্দর টিলার দিকে এগিয়ে যাচ্ছিলাম। বন্দর টিলা একটু আগে বড় মসজিদের সামনে যেতে হঠাৎ করে একটা পিকআপ আমাদের পিছনে ধাক্কা মারে। বুঝলাম। তারপর? এখন তো ফ্লাইওভার নির্মাণে কাজ চলছে, তাই রাস্তার খুব খারাপ অবস্থা। রিক্সার ধাক্কার জন্য আমি আগের থেকে দু হাতে রিক্সার রড সিটে ধরে বসেছিলাম। আমার স্বামীর হাতে শপিং ব্যাগগুলো ছিল, তাই ও তখন ধাক্কা সামলাতে পারেনি। পিছনের ধাক্কায় ছিটকে গিয়ে রাস্তায় পড়লো, আর আমি রিক্সার সঙ্গে রাস্তায় উল্টে পড়ে গেলাম। বুঝতে পারছি মিস্টার সাজু সাহেবের ধারণায় মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে, কারণ এটা হতে পারে কোনো পরিকল্পনা করে ধাক্কা। খুনি তখনও হয়তো আপনার স্বামীকে বা আপনাদের দুজনকে খুন করতে চেয়েছিল, কিন্তু আপনি বা আপনার স্বামী দুজনে বেঁচে গেছেন, তাই হয়তো আপনার স্বামীর অপারেশন বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু স্যার, তাহলে আমি কেন বাদ যাব? কেন আমার উপর আক্রমণ হচ্ছে না? দেখুন, এখানে কিছু পরিষ্কার করে বলা সম্ভব নয়। আমরা আপাতত আপনার স্বামী যেই অফিসে চাকরি করতেন সেখানে যাব, তারপর সেখানে গিয়ে কিছু অনুসন্ধান করব। এমন সময় পুলিশের মধ্যে থেকে একটা পুলিশ বলে উঠল, স্যার, আমি সাজু সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করবা? এবার আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি সাজু ভাই নামে পরিচিত? মানে বিভিন্ন খুনের রহস্য বের করার কারণে আপনার মোটামুটি অভিজ্ঞতা হয়েছে, তাই না? আমি বললাম, হ্যাঁ, আমি সাজু ভাই নামে পরিচিত। রহস্য নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমার মেলা মেলা ভালো লাগে। দেখছেন স্যার, আমার ধারণা ঠিক। আমি তখন থেকে ভাবছি যে সাজু নামটা খুব চেনা চেনা লাগছে। ওজি সাহেব বলে, মিস্টার সাজু ওরফে সাজু ভাই, আপনি তাহলে গোয়েন্দা? সেজন্য খুন হবার সঙ্গে সঙ্গে রোগী দেখে রহস্য পিছনে ছুটতে আরম্ভ শুরু করেছেন, তাই না? অনেকটা সেরকম স্যার। তাহলে আমিও সাজু ভাই বলে রাখবো। আচ্ছা, আপনার সন্দেহ কিন্তু মোটামুটি কাজে দিচ্ছে। তবে এখন আপনি কি আমাদের সঙ্গে অফিসে যাবেন? না স্যার, আমি এখন বাসায় যাব, তারপর সম্পূর্ণ ঘটনা আমার নোটবুকে লিখব। কেমন? স্যার, আমার একটু সমস্যা আছে। আমি ইদানিং চলমান ঘটনা ভুলে যাই। এখানে ঘটনা দেখা গেল পরশুদিন অনেক কিছুই আমি মনে রাখতে পারবো না। তখন আমার নোটবুক পড়ে নেব শুরু থেকে, আর সব কিছু জেনে নেব। আপনার তো যথেষ্ট বুদ্ধি, সামান্য একটু রাখতে হয়। পুলিশের টিম 6-7 জন হাসপাতালের, আর বাকি সবাই ওসির সঙ্গে বেরিয়ে গেল। ওসি সাহেব তার নিজের নাম্বার আমাকে দিয়ে গেল, আর আমি তার নাম্বার রাখলাম। রাহাত সাহেবকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। একটু পরে অপারেশন শুরু হবে। পুলিশ এখন অপারেশন থিয়েটারে চারিদিকে গভীর পাহারা দিচ্ছে। ওসি সাহেব হুকুম করে গেছেন, নতুন কোনোভাবে খুনি আক্রমণ করতে পারবে না। অপারেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি মারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম, কারণ আজকে এই সম্পূর্ণ ঘটনা তাড়াতাড়ি লিপিবদ্ধ না করলে রহস্যের উন্মোচন করতে কষ্ট হবে। অনেক কিছু আছে যেগুলো আমি সন্দেহ করে রাখি, কিন্তু কাউকে বলি না। তাই সেগুলো ভুলে গেলে তো বিপদের শেষ নেই। কী আর করা। এতক্ষণ ধরে সাজু ভাইয়ের লেখা নোটবুক খুব মনোযোগ দিয়ে পড়ছিল সাজু ভাইয়ের বন্ধু রকি। সবটুকু পরে সে মন খারাপ করে বসে রইল। বাথরুম থেকে গোসল করে বের হয়ে সাজু দেখলো রকি মুখ গম্ভীর করে বিছানায় বসে আছে। সাজু ভাই তখন আশ্চর্য রকম রকির কাছে প্রশ্ন করলো, মুখ এমন কেন তোর? তুই তোর প্রাক্তন স্ত্রীর স্বামীকে রক্ত দেওয়ার জন্য চট্টগ্রামে আসছো, আগে বলিসনি কেন? তার মানে তুই আমার নোটবুক পড়ছিস? কেন, নিষেধ আছে নাকি? না না, নিষেধ না করব, কিন্তু তোদের বলি নাই, কারণ নিজের কাছেই খারাপ লাগবে। তো তুই এতটা মহান কেন সাজু? যার সঙ্গে তোর ডিভোর্স হয়ে গেছে তার বর্তমান স্বামীর জন্য রক্ত দেবার জন্য নাচতে নাচতে আসলি? এখন বাদ দে রকি। আচ্ছা, সজীব আগে অফিস থেকে ফিরে আসুক, তারপর তোর ব্যবস্থা হবে। ঠিক আছে, তাই হবে।
তাই হবে। এখন কি করবি? রাহাত সাহেবকে খুনের চেষ্টা ও ডাক্তারের খুনের রহস্য যেহেতু মাথার মধ্যে, সেটা বের করতে হবে। হ্যাঁ, সন্দেহের তালিকায় কে কে আছে সেটা পরে বলবো, কিন্তু সজীব আসার সঙ্গে সঙ্গে তুই আর আমি কক্সবাজারে যাব। কেন কেন? ও আচ্ছা, লামিয়ার খোঁজে? তুই তো আগে রহস্যের গন্ধ পেলে পৃথিবীর সব কিছু ভুলে যেতি, কারণ রহস্য প্রধান লক্ষ্য। কিন্তু এখন রহস্য বাদ দিয়ে লামিয়ার পিছনে যাচ্ছ কেন বন্ধু? কুছ তো হোতা হে। দরজার সামনে দাঁড়িয়ে সাজিব শুনল, রকি রে, তোর বন্ধু তো লামিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আহারে, সাজু ভাই এখন কারোর প্রেমে পাগল হয়ে গেল। রকি বলল, এই তো সজীব এসে গেছে, বা অসাধারণ। সাজু বলল, তোরা প্লিজ এসব বন্ধ কর, আমি কক্সবাজার ডাক্তারের খুনের রহস্য বের করতে যাচ্ছি। মানে? সাজু ভাই বলল, দুজনে শোন, আজকে যে ডাক্তার খুন হয়েছে তার একজন পার্সোনাল সেক্রেটারি ছিল। তিনি সবসময় ডাক্তারের কক্ষে আর দরজার সামনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু হঠাৎ করে গতকাল রাতে তিনি কক্সবাজারে চলে গেছে। আজকে সকালে তাকে হাসপাতালে দেখা যায়নি। বলিস কি? কিন্তু কেন? আমি ওই সেক্রেটারির সন্ধান করছিলাম কিন্তু পাচ্ছিলাম না। পরে ওখানে একজন সিকিউরিটির কাছে জিজ্ঞাসা করলাম, তিনি কিছু জানেন না। পরে তাকে দিয়ে একটা সেক্রেটারির কাছে কল দিয়ে কথা বলালাম। তারপর কখন জানতে পারি যে সে কক্সবাজারে চলে গেছে। আগের থেকে তার কোনো পরিকল্পনা ছিল না, কারণ হাসপাতালে কিংবা ডাক্তারের কাছে ছুটি নেন নাই। তাহলে কি কক্সবাজারের হোটেলে আহত হওয়া ডাক্তারের উপর সেই সেক্রেটারি হামলা করেছে? সেটা জানার জন্য কক্সবাজারে যেতে হচ্ছে। আলোচনা বন্ধ হয়ে গেল। রকি ও সাজু দুজনে তৈরি হয়ে নিল। সজীব যেতে চাইল, কিন্তু সাজু বললেন, তিনজনে একসঙ্গে গেলে কাজ হবে না, কারণ তিনজনে যদি বিপদে পড়ি তাহলে রক্ষা করবে কে? টাঙ্গাইল থেকে রুহির বান্ধবীর কথা মনে আছে? সজীব বলে, হ্যাঁ। তখন যদি তুই না যেতিস তাহলে কিন্তু রহস্যের উন্মোচন করতে কষ্ট হতো না। সাজু ভাইয়ের মোবাইল বেজে উঠলো। বের করে দেখলো মারিয়া কল করেছে। হাসপাতাল থেকে এসে তার সঙ্গে কথা বলতে মনে ছিল না। আসলে নোটবুক লিখতে গিয়ে সব কিছু ভুলে গেছে। অপারেশন কেমন হয়েছে সেটা জানা হলো না। হ্যালো মারিয়া। মারিয়া কিছু না বলে শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। তার পাশে অন্য কারো কান্নার খুব জোরে শোনা যাচ্ছে। সাজু বলল, সাকসেসফুল। ডাক্তার বলেছে রাহাত সম্পূর্ণ বিপদমুক্ত। তোমার কাছে জীবনে দ্বিতীয় ঋণী হয়ে গেলাম। জানি না কোনোদিন তোমার ঋণের শোধ করতে পারবো কিনা, তবে কোনোদিন যদি কোনো দরকারে চুল পরিমাণ সহযোগিতা আমার দরকার হয় তবে জানাবে কিন্তু। এক নিঃশ্বাসে কথাগুলো বলে মারিয়া। সাজু বলল, আমি তোমার জন্য স্পেশাল কিছু করিনি। অন্য কোনো অপরিচিত মানুষের জন্য হলে ঠিক এতটুকুই করতাম, কিন্তু দ্বিতীয়বার ঋণী হলে কিভাবে? প্রথমবার বিয়ে করে তুমি আমাকে রাহাতের কাছে ফিরিয়ে দিলে, আর এখন দ্বিতীয়বার তার জীবন বাঁচিয়ে ফিরিয়ে দিলে। জীবন বাঁচার মানে আল্লাহ। আল্লাহ, তুমি হাসপাতালে থাকো, আমি একটু পরে বের হবো। কক্সবাজার যাচ্ছি, তাই যাবার সময় তোমার সঙ্গে দেখা করে যাব। আচ্ছা, তোমার আশেপাশে কেউ কি কান্না করছে নাকি? হ্যাঁ, একটা মহিলা কান্না করছে। হাসপাতালের সবাই তো আপনজন অসুস্থ, কিন্তু হঠাৎ করে কক্সবাজারে কেন যাও? ডাক্তারের মৃত্যুর ঘটনা নিয়ে একটু তদারকির দায়িত্ব নিলাম। সেখানে গিয়ে হোটেলে কিছু পর্যবেক্ষণ করব। তাছাড়া যিনি মারা গেছেন তার সেক্রেটারির সঙ্গে দেখা করতে হবে। তোমরা কিন্তু সাবধানে থাকবে, কারণ সত্যি সত্যি যদি খুনির মূল টার্গেট রাহাত সাহেব আর তুমি হও, তাহলে তো আবার আক্রমণ হবে। আমাদের কেবিনের সামনে ও হাসপাতালের মধ্যে পুলিশের পাহারায় আছে। আল্লাহর রহমতে আমাদের কিছু হবে না। কিন্তু আমি তোমার জন্য খুব টেনশনে আছি সাজু। কেন? আমি তোমাকে চট্টগ্রাম থেকে এনেছি। এখন আমার জন্য চট্টগ্রামে এসে তুমি যদি এখন খুনের বিষয়ে জড়িয়ে যাও, তাহলে যদি ডাক্তারের মতো তোমার উপর কোনো হামলা হয়, তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি তো এগুলো নিয়ে কাজ করি। তোমার এসব করতে ভালো লাগে মারিয়া। আমাকে নিয়ে টেনশন না করে তুমি বরং রাহাত সাহেবের ভালো করে যত্ন নাও। সাবধানে থেকো সাজু। আচ্ছা, আমি আসছি হাসপাতালে। ঠিক আছে। রকি আর সাজু ভাই এই দুজনে ব্যাগ গুছিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে গেল। সজীব তাদের সিএনজিতে উঠিয়ে দিতে এসেছে। অনলাইন থেকে সাজু ভাই টিকিট সংগ্রহ করেছে। জিএসসি মোড় থেকে গাড়ি ছাড়বে রাত 9টায়। সিএনজিতে ওঠার সময় সাজু বলল, কিরে সজীব, রুহির খবর কি? কোনো কিছু তো জানতে পারি না। চলছে মোটামুটি। কথা হয়তো রাস্তা পরিষ্কার নাকি ধোঁয়াশা? মোটামুটি পরিষ্কার, তবুও টুকিটাকি ঝামেলা। এখন কোথায় থাকে ওর? রুহি ওর মামার সঙ্গে পাবনা ঈশ্বরদী স্টেশনে থাকে তারা। রেল স্টেশন? সাজু ভাই কিছু বলতে চাইলেও কিন্তু সিএনজি দাঁড় করিয়ে এসব আলোচনা করা ঠিক না, তাই পরে এসব নিয়ে কথা হবে বলে বিদায় নিল। সিএনজি তাদের নিয়ে অ্যাক্সেস রোড দিয়ে আগ্রাবাদ শিশু হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছে। হাসপাতালে ঢুকে সিঁড়ির ব্যবস্থা পরিচালকের সঙ্গে দেখা করতে হবে। আরে সাজু সাহেব, কি অবস্থা? আপনার রোগী কি বিপদমুক্ত তো? জি, শুনেছি বাইরে থেকে ডাক্তার এনে চিকিৎসা করানোর জন্য মেলা মেলা ধন্যবাদ। কি যে বলেন, হাসপাতাল পরিচালনা করি, তাই ওটা আমার দায়িত্ব। ধন্যবাদ দিবেন না। আমি একটু খুন হওয়া কেবিন থেকে ঘুরে আসতে চাই। ওটা অবশ্য ওসি সাহেব বন্ধ করছেন, তবে আপনি যেহেতু চাচ্ছেন তাহলে বলুন। আবারও মেলা মেলা ধন্যবাদ। কেবিনে ঢুকে সাজু অনেকক্ষণ ধরে চারিদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। মাঝে মাঝে পরিচালনা দিয়ে আর চোখে তাকাচ্ছে। লোকটার আচরণ এমন কেন স্বাভাবিক মনে হচ্ছে না। তার উপর যেহেতু নজর রাখতে হবে, সেহেতু হাসপাতালের মধ্যে খুন হয়ে গেছে, সেহেতু ভিতরে কারো নিশ্চয়ই যোগাযোগ থাকার
স্বাভাবিক বিষয়। 20 মিনিটের মধ্যে পর্যবেক্ষণ করে শেষ সাজু ও রকি পরিচালক কেবিন থেকে বের হয়ে গেল। সাজু বললেন, যিনি খুন হয়েছে তার নাম জাফর চৌধুরী। হ্যাঁ। আর আপনার নাম এনামুল হাসান। জি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। পরে আবার আপনার সঙ্গে দেখা হবে। রাহা সাহেবের বেডের উপর চুপচাপ বসে আছে মারিয়া। সাজুভাইকে দেখে একটা শুষ্ক হাসির ঝলক বের হলো। মারিয়ার শ্বশুর শাশুড়ি দুজনে বাসায় গেছেন। অপারেশন হবার পর সামান্য নিশ্চিত হয়েছে সবাই, কিন্তু খুনের বিষয় নিয়ে আবারও তারা চিন্তিত। কারণ যদি আবারও আক্রমণ করে। সাজুভাই বললেন, এখন কেমন আছে? হ্যাঁ ভালো, জ্ঞান ফিরেছে। আপাতত মনে হয় কথা বলতে পারবে না, তাই কিছু জিজ্ঞাসা করতে চাই না। তুমি তাকে দ্রুত সুস্থ করার চেষ্টা করো, তারপর দেখি কি করা যায়। আমাদের জন্য তো 24 ঘন্টা পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু তুমি নিজের খেয়াল রাখো। তোমার হাতের কনুইয়ে তো বেশ কেটেছে। হ্যাঁ, রাহাতের অ্যাক্সিডেন্টের সময় যখন রিক্সার মধ্য থেকে পড়ে গেছিলাম তখন কেটেছে। হাসপাতালে তো আসো, নার্সের কাছ থেকে একটু ব্যান্ডেজ বা মলম নিয়ে নাও। আমার জন্য এত চিন্তার, সমস্যা নেই, ঠিক হয়ে যাবো সাজু। আচ্ছা ঠিক আছে, বের হচ্ছি, কারণ রাস্তায় জ্যাম, তাই জিএসসি মোড়ে যেতে সময় লাগবে, সাবধানে থেকো। তাদের দুজনের শেষে কথাগুলো একসময় স্বামী স্ত্রীর সম্পর্কের একটা টান বের করে দিল। সেটাই হয়তো অসুস্থ রাহা সাহেব বুঝতে পারেনি, কিন্তু রকি ঠিক বুঝতে পেরেছে। সাজু ভাই তো রকির কেবিন থেকে বের হয়ে হবার সময় কেউ একজন দরজার আড়ালের সামনে থেকে দ্রুত সরে গেল। সাজুভাই তাড়াতাড়ি বের হয়ে দেখলো পুরো বারান্দা ফাঁকা। গেল কোথায়? আর লোকটা কি সাজুভাইকে ফলো করছে নাকি? কে হতে পারে? বৈদ্যুতিক বাতির আলোয় বারান্দার বাইরে তেমন কিছু দেখা যাচ্ছে না, শুধু দুজন পুলিশ দাঁড়িয়েছে। তাহলে কি ব্যবস্থাপনা পরিচালন এনামুল হাসান তাদের দিকে লক্ষ্য করছেন? পুলিশের কাছে কিছু জিজ্ঞাসা করা ঠিক নয়, তাই বাদ দিল। হাসপাতাল থেকে বের হয়ে সাজুভাই ও রকি দুজনে সিএনজি নিয়ে জিএসসি মোড়ে গিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। নির্দিষ্ট সময়ে বাস ছাড়লো। পৃথিবীর দীর্ঘ সমুদ্র সৈকত উদ্দেশ্যে রওনা দিয়েছে বাসের প্রতিটি মানুষ। চাকুরিয়ার উপজেলায় একটু আগে বাস পৌঁছে গেলেও তাদের বাসে প্রায় সকল যাত্রী ঘুমে কাতর। সাজুভাই তখন রকিকে ডেকে বলল, চল আমরা নেমে যাব। রকি অবাক হয়ে কিন্তু প্রশ্ন করেনি, কারণ সে জানে সাজুভাই কারণ ছাড়া কোনো কাজ করবে না। তাছাড়া কারণ জিজ্ঞাসা করে সময় নষ্ট না করে পরে জিজ্ঞাসা করা যাবে। সাজুভাই বাসের সুপারকে বলল, ভাই আমরা এখন নামবো। সে বলল, কেন ভাই? আসলে ভাই জরুরি একটা কাজে আবার এখন চট্টগ্রামে ফিরতে হবে। ভেবেছিলাম কক্সবাজারে গিয়ে ঘুরবো, কিন্তু চাকরি করলে যা হয়। ও আচ্ছা ওস্তাদ, গাড়ি স্লো করেন। সাজু ভাই গাড়ি থেকে নামার সময় ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, দয়া করে সাবধানে যাবেন আপনারা, আর গাড়ির স্পিড কমিয়ে নেন, যাতে যে কোনো সমস্যা হলে দ্রুত নিয়ন্ত্রণ করতে পারেন। একথা বলে তারা দুজনে গাড়ি থেকে নামলো। শ্যামলী পরিবহন গাড়ি শ্যামল বেগে রাস্তা দিয়ে এগিয়ে গেল। রকি বলল, চট্টগ্রামে কিসের কাজ? মিথ্যে বলছি, আমরা কক্সবাজার যাবো ঠিকই, কিন্তু অন্য বাসে। কেন? পরে বলবো, এখন অপেক্ষা কর। কক্সবাজার যাবার অন্য গাড়ি সিগন্যাল দিতে। প্রায় 5 মিনিট পর সৌদিয়া পরিবহন একটা বাস তাদের সিগন্যালে থামলো। দুজনে বাসে উঠে বসলো। যদিও এভাবে যাত্রী উঠানো ঠিক নাই, কিন্তু একটা সুপারভাইজার ও একটা ড্রাইভার সাহেবের বাড়তি ইনকাম। একদম পিছনের সিটে গিয়ে বসলো তারা এবং চোখ বন্ধ করে লিখলো। ঈদগাহ পার হবার সামান্য পরে গাড়ি জ্যামে আটকে গেল। সাজু ভাই রকি তখন অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর সাজু ভাই সামনের দিকে এসে ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, ভাই কিসের জ্যাম? ড্রাইভার বলল, শুনেছি সামনে নাকি শ্যামলী পরিবহন একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করছে। এখন রাস্তা ব্লক, তাই গাড়ি যেতে সমস্যা হচ্ছে। চিন্তা করবেন না, আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। সাজু ভাইয়ের রকি আবারও বাস থেকে নেমে গেল। সামনে হাঁটতে হাঁটতে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির সামনে গিয়ে রকির চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, সাজু এটা তো ওই গাড়ি যেটাতে আমরা উঠেছিলাম। কিন্তু সাজু ভাই তখন মোবাইল বের করে কাউকে কল করতে ব্যস্ত। হাসপাতালে খুন হওয়া সেক্রেটারি জাফর চৌধুরীর সেক্রেটারি নাম্বার সাজু ভাই আগের থেকে সংগ্রহ করে রেখেছিল। সেই নাম্বারে কল দিল বারংবার। চতুর্থবার ঋণ হতে হলো। সাজু ভাই বলল, তুমি কি ডাক্তার জাফর চৌধুরীর সেক্রেটারি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি সাজু ভাই। তুমি এখন কোথায়? আমি তো চট্টগ্রামে। কিন্তু কোন সাজু ভাই? আমি তো চিনতে পারছি না। তোমার ডাক্তার স্যারের খুনের বিষয়ে আমি একটু খোঁজ করেছি। আজকে সন্ধ্যা থেকে তোমার উপর বিপদের সম্ভাবনা ছিল এবং এখনও আছে। জানলা বন্ধ করো, তুমি বাড়িতেই থাকবে। আমি ওখানে ওসি সাহেবকে পাঠাচ্ছি। বিশ্বাস করুন স্যার, আমার কোনো দোষ নেই। আচ্ছা তুমি একটা সত্যি কথা বলবে? কি স্যার? তুমি গতকাল রাতে চট্টগ্রাম থেকে কক্সবাজারে কেন গেলে? চুপচাপ চুপ করে থেকো না, তোমার সত্যি কথা বলতে হবে, না হলে বিপদের শেষ নেই। আমাকে একটা লোক টাকার লোভ দেখিয়ে বলেছিল, আমি যদি কালকে রাতে কক্সবাজার যাই তাহলে আমাকে 50,000 টাকা দেবে। আমি কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেলাম। আমার খুব অন্যায় হয়ে গেছে। এদিকে স্যার খুন হয়েছে। বিশ্বাস করুন আমি কিছু জানি না। টাকা আছে তোমার কাছে? হ্যাঁ। কে দিয়েছে? আমি চিনি না। কালকে দুপুরের পরে তোমার সঙ্গে দেখা করবো, আর ততক্ষণে তুমি ওসি সাহেবের সঙ্গে থাকবে। আমি এখনই তোমার কাছে যেতে বলে দিচ্ছি। স্যার আমি নির্দোষ, তবু পুলিশ কেন? তুমি বুঝবা না। রাখলাম। জ্যাম শেষ হয়ে তারা আবারও কক্সবাজার যেতে লাগলো। ওসি সাহেবের কাছে কল দিয়ে বলা হলো, কিন্তু ভাব বোঝা যাচ্ছে তিনি সকাল হবার আগে হয়তো যাবেন না। রকি বলল, সাজু তুই কি জানতিস ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে? না, তবে
ধারণা ছিল না, সন্দেহ। কিভাবে? হাসপাতাল থেকে রাহাত সাহেবের কেবিন থেকে বের হতে কাউকে যেন সরতে দেখলাম। মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। ভাবলাম যে সে যদি আমাদের ফলো করে তাহলে বাসের মধ্যে কোনো গন্ডগোল করে তাহলে তো বিপদ। সেজন্য তো ড্রাইভারকে সাবধানে যেতে বললাম। রে রাখি দুজনে চুপচাপ। বাস যখন কক্সবাজার গিয়ে পৌঁছলো তখন সকাল হয়ে গেছে। জ্যামে আটকে পড়ে অনেকটা দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি একটা হোটেলে যেতে হবে। আগে একবার যে হোটেলে থেকেছিল সাজু সেই হোটেলে গেল। রকি পিছনে পিছনে গেল। সাজু ভাই ভেতরে গিয়ে রিসেপশন রুমের বিষয় নিয়ে কথা বলছে। লোকটা তাকে আগেরবারের মতো হতে মনে মনে ১-১০ মিনিটের মতো কথা বলল। কিন্তু তারপরে রকি পিছনে তাকিয়ে দেখে রকি নেই। আশ্চর্য, সে কোথায় গেল? চারিদিকে তাকিয়ে না পেয়ে সাজু ভাই মোবাইল বের করে সাজুর নাম্বার থেকে ৪ বার কল এসেছে কিন্তু রিসিভ করে নেই। মাত্র ১০ মিনিটের মধ্যে কি হয়ে গেল? আবার কল করছে। ঘটনা কি? সাজু ভাই কল ব্যাক করলো কিন্তু নাম্বার বন্ধ। সাজুর মনটা খারাপ হয়ে গেল, আবার ভয় পাচ্ছে। তাহলে কি রকি নিজের উপর রাগ হচ্ছে? প্যাকেটের মোবাইলটা বাজলো কিন্তু সে টের পেল না। কপাল, এমন সময় মোবাইল বেজে উঠলো কিন্তু রকির কল নেই। ওসি সাহেব কল করেছে। হ্যালো স্যার, সাজু সাহেব সর্বনাশ হয়ে গেছে। মানে? ডাক্তার জাফর চৌধুরীর সেক্রেটারি খুন করে পালিয়েছে। বলেন কি? আপনি রাতে আসেননি? আর তার মোবাইল একটু চেক করে নিজের কাছে রাখুন তো। আমি রাতে আসতে পারি নাই কিন্তু সকালে উঠে চলে এলাম। তবে রাতেই তাকে খুন করা হয়েছে। সাজু ভাই মোবাইল কেটে দিয়ে এদিক বিদিক শূন্য হয়ে গেল। এদিকে রকির সন্ধান নেই, ওদিকে সেক্রেটারি খুন হয়েছে। তাহলে কি কক্সবাজারে আসার পথে তাদের উপর নজর আছে এখনও? রকির কথা ভাবতে গিয়ে বুকটা ধুকধুক করে ওঠে সাজু ভাইয়ের। সত্যি সত্যি যদি বিপদের মুখে পড়ে তাহলে তো নিজেকে ক্ষমা করতে পারবে না। সে নিজের সঙ্গে নিয়ে এসেছে, তাই এখন সব কিছু তার নজরে রাখা উচিত ছিল। হোটেলের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে মাথা ঠান্ডা করলো। বাস থেকে নামার পর কে কে দেখছে সেটা মনে করার চেষ্টা করলো। সাজু ভাই, হোটেলের রিসেপশনের লোকটা তার পিছনে এসে বলল, কোনো সমস্যা ভাই? আমার সঙ্গে আমার বন্ধু ছিল, তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমি এমনিতে একটা সমস্যার মধ্যে ঘুরছি, তাই আমার পদে পদে বিপদ। তাহলে স্যার সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি তার নাম্বারে কল দিয়েছেন? রকি নিজেই আমাকে কল করেছে কিন্তু আমি কল রিসিভ করতে পারিনি। এখন নাম্বার নেই, খুব টেনশন হচ্ছে। আচ্ছা, কক্সবাজারে গতকাল একটা হোটেলে একজন ডাক্তারের উপর আক্রমণ হয়েছে। ভাই, আপনি কি বলবেন হোটেলের লোকেশনটা বলবেন প্লিজ? এখান থেকে ১০ মিনিটের মতো হাঁটলে আপনি সেই হোটেলে যেতে পারবেন। হোটেল রুমিলা। আমি একটু সেখানে যেতে চাই। কিন্তু আমার বন্ধু নিখোঁজ। আপনার সারা রাত জার্নি করে যদিও বিশ্রাম করতেন তাহলে কিন্তু খুব ভালো হতো। আর আপনার বন্ধু ফিরে আসবে বলে মনে হচ্ছে। আমার মনের কথা সবসময় মিলে যায়। সাজু ভাই কিছু একটা বলে দেখে ঠিক অদূরে রকি আসতে দেখা গেল। সাজু ভাই দ্রুত রকির কাছে গিয়ে বলল, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, কেন, কি হয়েছে? আর তোকে কল দিলাম, তুই রিসিভ করলিনি কেন? দেখতে পাইনি, কিন্তু যখন দেখছি তখন তো তোকে পাচ্ছি না। কল দিলাম, নাম্বার বন্ধ। কোথায় গেছিলি? আর নাম্বার বন্ধ কেন? মোবাইলে মাত্র 2% চায়, কল দেওয়ার পরে বন্ধ হয়ে গেছে। সারা রাত বাসের মধ্যে না ঘুমিয়ে মোবাইলে শুধু অনলাইনে গেম খেলবি, কোনোদিন চার্জ শেষ হবে না? রাগিস কেন ভাই? কই গেছিলি তুই? একজনকে ফলো করতে করতে একদম তার সঙ্গে অনেক দূর চলে গেছিলাম। কার পিছনে? আগে রুমে গিয়ে মোবাইল চার্জে দেবো, তারপর বাথরুমে যাব, তারপর বিষয় নিয়ে বলবো। অনিচ্ছা সত্ত্বেও সাজু ভাই কৌতূহল দমিয়ে রকিকে নিয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে রকির কাছে জিজ্ঞাসা করলো, এবার বল দোস্ত, তুই একটা গেট দিয়ে ঢুকেছিলি, হঠাৎ করে রাস্তায় ৩টা মেয়ে একসঙ্গে হাঁটতে দেখি খুব পরিচিত মনে হচ্ছিল। আর একটু নিকটে গেলাম, তারপর কিছুক্ষণ পর বুঝলাম ওটা টিকটকে সেই লামিয়া মুনতাহা, তার সঙ্গে তার 2 বান্ধবী, যারা সবসময় লামিয়ার সঙ্গে ভিডিও করে। তুই জানিস আমি কতটা টেনশনে পড়ে গেছি? সরি বন্ধু। আচ্ছা ঠিক আছে, তৈরি হয়ে নে, এখনই নিচে গিয়ে নাস্তা করে ডাক্তার সাহেবের আক্রমণ হওয়া হোটেলে যাব। এখনই? হ্যাঁ, কারণ বেশি সময় নেই। কক্সবাজারে থাকা ঠিক হবে না রকি। চট্টগ্রামে কাজ আছে, আজকেই ফিরতে হবে। এখনও বলতে পারি না, কিন্তু হোটেলে গিয়ে সিসিটিভি কিছু তথ্য নেব। সিসিটিভি ফুটেজে যদি থাকে তাহলে সেগুলো চেক করব, তারপর যদি প্রয়োজন মনে পড়ে তাহলে থাকবো, না হলে আজকে চট্টগ্রামে ব্যাক করব। আমি একটা আরও ভেবেছিলাম তোকে নিয়ে একটু হোটেল রুমেলায় যাব। কোন হোটেল? হোটেল রুমেলা। আমি তো সেখানেই যাব, কারণ সেই হোটেলে ডাক্তারের উপর আক্রমণ হয়েছে। বলিস কি? কিন্তু লামিয়া ওর বান্ধবীরা তো সেই হোটেলে আছে। আমি তাদের পিছনে পিছনে হোটেলের গেস্ট পর্যন্ত গেছিলাম, তখন হোটেলের নামও লেখা। এত সকালে তারা বাইরেই ছিল। হ্যাঁ। দেখতে কেমন? চেহারা দেখতে পারি নাই, সেই টিকটকের মতো বোরখা পরে হিজাব দিয়ে মুখ ঢাকা। তুই চিনলি কিভাবে? তাদের মধ্যে বোরখা আর হিজাবের স্টাইল দেখে সব মোটামুটি নিশ্চিত। তাহলে আর দেরি না করে চুপচাপ রুমালিয়ে যেতে হবে। চল তাড়াতাড়ি। নাস্তা করে দুজনে একসাথে হাঁটতে লাগলাম। সব কেমন আতঙ্কিত মনে হচ্ছে। সাজু ভাইয়ের কাছে বারবার মনে হচ্ছে তাকে কেউ গভীরভাবে চোখে চোখ রাখছে, কিন্তু আশেপাশে
তার সন্দেহ হচ্ছে না। যখনই কাউকে সন্দেহ করতে যায় তখনই সে গায়েব হয়ে যায়। হোটেলের সামনে আসতে রকি ব্যস্ত হয়ে সাজু ভাইকে বলল, দোস্ত, ওই যে লামিয়া। সাজু দেখলো সত্যি সত্যি পরিচিত চোখজোড়া হিজাবের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আরও কিছু স্থানে মাত্র 4 ফিট স্থান দূরত্ব রেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। লামিয়া এবং তার বান্ধবীরা অবাক হয়ে গেল। নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে লামিয়াকে বলল, কিছু বলবেন? সাজু বলল, কত কিছুই তো বলার জন্য অপেক্ষা করে আছি, সেগুলো শোনার কি সময় আছে? সরি, বুঝতে পারছি না। তোমার নাম লামিয়া মুনতাহা, তাই না? হ্যাঁ। কিন্তু আপনি কে? আমার নাম সাজু, সবাই আমাকে সাজু ভাই হিসেবে চেনে আমাকে। কিন্তু আমার কাছে কি? গত কত মাস ধরে তোমাকে টিকটকের মধ্যে দেখে আমি তোমাকে খুঁজছি, জানো? আজব তো। আমি কিভাবে জানবো? ও হ্যাঁ, তাই তো। তুমি কিভাবে জানবে? আর কিছু বলবেন মিস্টার সাজু ভাই? গানে গানে বলবো মানে? আচ্ছা বলি, শোনো। তোমার প্রেমে পড়েছি, দোষ হলে ক্ষমা করবে। যদি নির্দোষ হই তবে ভালোবেসে আমায় আপন করে নিও। কী রে, পাগলে পাগলে পড়লাম রে বাবা। এমন করে আজব কর্মকাণ্ড আর কেউ করে? হ্যাঁ, করে না, কিন্তু করবে। একজন তোমার জন্য পাগলামি করবে, ওরফে সে হচ্ছে সাজু, ওরফে সাজু ভাই। পুরো মাথাটা নষ্ট। আমি তোমার প্রতিটি ভিডিও সবসময় সুন্দর মন্তব্য করে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, শুধু তোমার সন্ধান পাবো বলে। তো এখন তো পেয়েছেন, স্বাদ মিটে গেছে। যদিও সারা জীবন একসঙ্গে থাকার জন্য হাতটা বাড়িয়ে দিয়ে গ্রহণ করবে। আশ্চর্য ব্যাপার, আপনাকে চিনি না জানি না, আর হুট করে এসে 5 মিনিটের মধ্যে আপনি আমাকে সারা জীবনে একসঙ্গে থাকার প্রস্তাব দেন। আচ্ছা সরি, তাহলে আসলে পরিচয় যখন হয়েছে তখন ঠিক তোমার সঙ্গে বারবার দেখা হবে। আমার একটা কাজের জন্য তোমাদের হোটেলে যাচ্ছি। কাজ শেষ করে আবার তোমার সঙ্গে আবার দেখা হবে। আমাদের হোটেলে গতকাল একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তাই বাইরে কেউ এখন ভিতরে প্রবেশ করতে পারে না। কোনো সমস্যা নেই, কারণ আমি পারবো। কারণ সেই ঘটনার রহস্য বের করার জন্য মাঠে নেমেছি আমি, সাজু ভাই। ভ্রু কুচকে তাকিয়ে রইল লামিয়া, বলল, আপনি কি তাহলে গোয়েন্দা নাকি? পেশাগত নয়, কোনো লাইসেন্স নেই, কিন্তু শখের জন্য করি। এই পর্যন্ত 3-4টা মামলা ঠিক সমাধান করতে পেরেছি। বা অসাধারণ। আমার কাছে অবশ্য গোয়েন্দা কাহিনী পড়তে ভালো লাগে, কিন্তু বাস্তবে কখনো কোনো গোয়েন্দার সঙ্গে কথা হয়নি। আচ্ছা ভালো, আবার দেখাবে। শেষ মুহূর্তে ভাব নিয়ে লামিয়ার সামনে থেকে চলে এলো সাজু ভাই ওরফে রকি। লামিয়ার মনে হচ্ছে কিছুটা অবাক হয়েছে। না না, অনেকটাই অবাক হয়েছে। তার জীবনে যে এভাবে কোনো ছেলেকে তার সঙ্গে কথা বলবে দেখেনি। দেখবে কীভাবে, কারণ সে বিগত 4 বছর ধরে কখনো মুখ খোলা রেখে বাইরে আসেনি। চট্টগ্রামে ওসি সাহেবের কাছে কল দিয়ে তারপর কক্সবাজারে এক পুলিশের সাহায্য নিল সাজু ভাই। সেই দারোগা সঙ্গে হোটেলের মধ্যে প্রবেশ করে কিছুক্ষণ চতুর্দিকে হাঁটলো। তারপর তারা ঘটনাস্থলের রুমের মধ্য দিয়ে দরজার সামনে কতটুকু দূরে টিভি ক্যামেরা আছে সেটা লক্ষ্য করলো। দারোগা বলল, সাজু সাহেব, আমাদের কাছে সেই মুহূর্তে ভিডিও ফুটেজ আছে। আমরা তো গতকাল দেখেছি। আপনি চাইলে এখনই সেটা দেখতে পারবেন। অবশ্যই দেখতে পারবো। সেখানে স্পষ্ট দেখা গেছে হোটেলের এক কর্মী তার দরজার সামনে দাঁড়িয়ে নক করছে। তারপর ডাক্তার সাহেব দরজা খুলে দিলেই কর্মী ভিতরে প্রবেশ করে। মিনিট 2 পরে কর্মী থেকে বের হয়ে যায়। কেউ দরজা বন্ধ করতে আসে না। আর 5 মিনিট পরে ডাক্তার সাহেবের স্ত্রী আহাজারি দরজার সামনে দেখা যায়। কিন্তু সেই কর্মীর আকৃতি অনুযায়ী ওই হোটেলে তেমন কেউ কাজ করে না। আর সবথেকে বড় কথা হচ্ছে, এক কর্মীকে কেউ একজন মাথার পিছনে আঘাত করে পোশাক নিয়ে গেছে। সাজু বলল, স্যার, তবুও আমি সেইটা দেখতে চাই, আর সেই আহত কর্মীর সঙ্গে কথা বলতে চাই। ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ অবশ্যই। খুব মনোযোগ দিয়ে ভিডিও ফুটেজ দেখলো সাজু ভাই। তারপর 3বার দেখে একটা নিঃশ্বাস ফেলে বলল, এত বুদ্ধি ছিল তার? দারোগা বলল, ঠিক বুঝলাম না। দারোগা সাহেব, ভালো করে লক্ষ্য করে দেখুন, ওটা কোনো ছেলে নয়, ওটা মেয়ে। পুরুষের পোশাক পরে, পুরুষ আকৃতি নিয়ে ওই মেয়েটি ডাক্তারের কাছে গিয়েছিল। বলেন কি? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার হাতে তেমন সময় নেই। আমি সেই আহত কর্মীর সঙ্গে কথা বলবো। আহত কর্মী জিজ্ঞাসা করে যতটুকু জানা হচ্ছে, সে এই রুমের মধ্যে তালা দেওয়ার জন্য এসেছিল। কিন্তু হঠাৎ করে কেউ একজন পিছন থেকে আঘাত করে, তারপর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরেছে তখন তার চারিদিকে অনেক মানুষ আর আশেপাশে পড়েছিল। আর সে পড়ে আছে একটা খালি রুম, সেটা সে তালা দিয়ে এসেছে। আর জ্ঞান ফেরার সাথে সাথে ডাক্তার সাহেবের উপর আক্রমণ হয়েছে। সাজু ভাই রকিকে নিয়ে হোটেল থেকে বের হয়ে রাস্তায় নামলো। তারপর দুজনে হাঁটতে হাঁটতে যে হোটেলে গিয়ে উঠেছে সেখানে গেল। রকি বলল, আমরা কি চট্টগ্রামে যাচ্ছি? না। রকি, কেন? খুনি একজন নয়, বরং 2 বা তার বেশি। আর কক্সবাজারে একটা খুনের বড় অংশ আছে, সেটা খুঁজে বের করতে হবে। কীভাবে বুঝলি? শুধুমাত্র মারিয়ার স্বামী রাহাত সাহেবকে যদি খুন করা টার্গেট হতো, তাহলে তো ডাক্তার খুন করার দরকার ছিল না। অসুস্থ মারিয়ার স্বামীকে খুন করলে বেশ হতো। তাহলে তাদের কোনো সম্পর্ক নেই? অবশ্যই আছে, কারণ রাহাত সাহেব এখানে খুব ভালো করে জড়িত আছে। কিভাবে? খুঁজতে হবে রকি, খুঁজতে হবে। শোন, বিকালে আমি বেরোবো, তুই রুমের মধ্যে থাকবি। আমি না ফেরা পর্যন্ত রুম থেকে বেরোবি না। কেন রে? রাতে ফিরে সব কিছু বলবো। কিন্তু দুপুরের পরে আকাশে মেঘ জমতে দেখা পাচ্ছে সাজু ভাই। আবহাওয়া কেমন যেন পরিবর্তন হয়েছে। তবু আসরের দিকে রুম থেকে বের হয়ে গেল সাজু ভাই, আর রুমের দরজার বাইরে থেকে তালা বন্ধ করে দিল। রাস্তায় এসে চা বিস্কুট বিক্রি করে একটা পিচ্চি ছেলের কাছে কল
দিল। তারপর সেই ছেলেকে বলা স্থানে উদ্দেশ্যে হাঁটতে লাগলো সাজুভাই। সকালবেলা লামিয়ার সঙ্গে দেখা হবার পরে পরে সাজুভাই ওই চা বিস্কুট বিক্রি করা পিচ্চি ছেলেটাকে ডেকে বলেছিল সারাদিন ওই মেয়েটার উপর আর তার বান্ধবীর উপর নজর রাখতে হবে। 1,000 টাকা দিয়ে তাকে পিছনে লাগানো হয়েছে। আর ওই পিচ্ছি সেই সকাল থেকে আশেপাশে চা চা বলে ডাকে। সমুদ্রের পাড় থেকে অনেকটা দূরে একটি নির্জনে লামিয়াকে পাওয়া গেল। আকাশের অবস্থা ভালো না বলে সন্ধ্যার আগে এদিকের মানুষ একটু কম পিচ্ছি ছুরি নিয়ে লামিয়ার সামনে গিয়ে দাঁড়ালো সাজুভাই। লামিয়া বলল, আরে মিস্টার গোয়েন্দা, তা সারাদিন পরে খুঁজে বের করলেন আমাকে। আমি তোমার সঙ্গে একা কিছু কথা বলতে চাই, সময় হবে? কি কথা? আমার জীবনে কোনো গোপনীয় তথ্য নেই যেগুলো এই দুই বান্ধবী জানে না, তাই যা বলা তাদের সামনে বলবে, সমস্যা নেই, আমরা সবাই একই আত্মা। তোমাকে আমি অনেক খুঁজেছি, শুধু নিজের জীবনে জড়াতে চাই না। বিশ্বাস করো, এমনটা কখনো ভাবিনি কাউকে নিয়ে। আমি একটা মেয়েকে বিয়ে করেছিলাম, কিন্তু সে তার পুরনো প্রেমিকের সঙ্গে চলে গেছে। তবুও তেমন কষ্ট পাইনি, কিন্তু তোমার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে ছিল। আজ তোমার সম্পূর্ণ চেহারা দেখতে পাইনি, কিন্তু তবুও তোমাকে ভালোবাসি। আপনি তো শুধু আমার ভিডিও দেখেছেন, কিন্তু আমাদের আসল পরিচয় জানেন? আপনি কি যদি জানতেন তাহলে ভালোবাসা তো দূরের কথা, বরং ফিরেও তাকাতেন না। তাহলে বলো, তারপর বিবেচনা করব। দরকার নেই, ক্ষমা করবেন প্লিজ। তোমার জীবনে কেউ আছে, স্পেশাল কেউ নেই, কিন্তু তবুও অনেক মানুষ জড়িয়ে আছে। তবুও তোমাকে চাই। বললাম তো, আমার আসল পরিচয় পেলে খুব ঘৃণা করবেন আপনি। একটু ঘৃণাও আসবে না, কথা দিচ্ছি। এতটা কনফিডেন্স? হ্যাঁ, নিজের উপর বিশ্বাস। যদি সত্যি পরিচয় পাওয়ার পরে আপনার চোখে ঘৃণা দেখা যায় তাহলে কি করবেন? কোনোদিন সামনে আসবে না, আর তোমার টিকটক আইডি দিয়ে বের হয়ে যাব। লামিয়া তখন তার বান্ধবীদের সামনে যেতে বলে নিজে দাঁড়িয়ে রইলেন। সাজুভাই বললেন, বললো কি বলতে চাও? আমি কোনোদিন নিজের মুখ বের করে ভিডিও করি না কেন জানেন? না, জানি না, কারণ এই ভদ্র সমাজ আমাকে তাহলে চিনে ফেলবে। মানে? সমাজের যত ভদ্রলোকের সারি আছে তাদের মধ্যে কিছু কিছু মুখোশধারী আছে। তারা রাতের আধারে নিভৃত টাকার বিনিময়ে কিছু মেয়েদের কিনে নেয়, সারাদিন তাদের নিয়ে ফুর্তি করে, সকাল হলে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে ভদ্রতার মুখোশ পরে মিশে যায় ভদ্র সমাজে। আমি সেই মুখোশধারী রাতে টাকার কেনা পণ্য। তারা যেন দিনের বেলা অনলাইনে আমাদের মুখ চিনতে না পারে, তাই মুখ ঢাকা থাকে। আমি তাদের মতো মুখোশ পরে চলাচল করি। কেউ জানে না রাতের আধারে আমাকে নিয়ে কত পুরুষ মেতে ওঠে আনন্দে। একটানা কথাগুলো সাজু ভাইয়ের দিকে মুখ তুলে তাকিয়ে রইল লামিয়া। সাজু ভাই তখন হারিয়ে গেল ভিন্ন জগতের মধ্যে। তারপর অনেক কষ্ট বলল, তার মানে তুমি পতিতাবৃত্তি করো? হ্যাঁ, আপনার চোখে অজস্র ঘৃণা দেখতে পাচ্ছি, তাই আশা রাখবেন আপনার কথা রাখবেন। আপনি ভালো থাকবেন সবসময়। আর যদি কখনো কোনো সময় রাতের আধারে দরকার হয় তাহলে ডেকে নেবেন, টাকার রেট একটু বেশি। তুমি কি সকল পেশার মানুষের সঙ্গে থাকো? হ্যাঁ, ব্যবসায়ী থেকে শুরু করে ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, প্রফেসর বলো, পুলিশ বলো, আরও কত মানুষ। ডাক্তারের সঙ্গে যোগাযোগ হয়? হতেই পারে। হা হা। আসি। লামিয়ে চলে গেল একা একা, মন খারাপ করে, যেন নিজেকে অবিশ্বাস হচ্ছে সাজু ভাইয়ের। সে সত্যি ভাবছে নাকি ভুল? মাগরিবের আজান দিয়ে গেছে আগে। চারিদিক যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। হঠাৎ করে একটা মাইক্রো এসে থামলো। হুঠাৎ 4-5 জন লোক কালো মুখোশ পরে বেরিয়ে গেল, তাদের হাতে বড় লাঠি জাতীয়। সাজু ভাইকে কিছু বলার আগে তারা ঘিরে ধরলো। একজন তাকে হাত ধরে পিছনে মুড়ে বলল, আর একজন একটা কাপড় মুখে চেপে ধরেছে। বাকি দুজন হাতে লাঠি দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে। প্রচুর ব্যথায় চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারল না। তীব্র কষ্টে তখন চোখের পানি বের হয়ে গেল। একসময় থমকে গেল লাঠিচার্জ। ততক্ষণে মালুতে লুটিয়ে পড়েছে সাজু ভাইয়ের শরীর। মাথা ফেটে রক্ত বের হওয়া জ্ঞান হবার আগেই সাজু ভাই শুধু একবার মুখ দিয়ে উচ্চারণ করছে, রকি। যারা আক্রমণ করে এসেছে তাদের কাজ করে চলে গেল। সাজু ভাই অবচেতন হয়ে শরীর বালুতে পড়ে রইল। রাত বেড়ে গেছে, কিন্তু সাজুর কোনো খোঁজ নেই বলে রকির টেনশন আছে। কিন্তু রুমের তো দরজা বন্ধ, তাহলে কি করবে? বারবার কল দিয়ে যখন সাজুর নাম্বার রিসিভ হচ্ছে না, তখন 10টার দিকে রকি হোটেলের রুমে একটা স্লিপিং নাম্বারে কল পেয়ে সেই নাম্বারে কল দিল। হোটেলের ম্যানেজার নিজের রুমে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেয়, কিন্তু সাজু ভাইয়ের কোনো খবর জানে না। সেই রাতে পুলিশের কাছে খবর দিয়ে কয়েকটা গাড়ি নিয়ে সাজু ভাইয়ের সন্ধান করা হলো, কিন্তু কোথাও নেই। রাত 2টোর দিকে রকি ও পুলিশ মিলে সাজু ভাই সেই আক্রমণ করা স্থানে এলো। একটা ঘড়ির উপর লাইটের উপর পড়তে সেখানে তারা ব্রেক করলো। গাড়ি থেকে নেমে রকি ঘড়ি নিয়ে যেন অবাক হয়ে গেল, কারণ ঘড়িটা সাজু ভাইয়ের। তারপর সেখানে ভালো করে অনুসন্ধান করে কিছু রক্তের ফোঁটা ও ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেল, কিন্তু আশেপাশে কোথাও সাজুকে পাওয়া গেল না। ক্লান্ত ও হতাশা নিয়ে হোটেলে ফিরে এলো। হোটেলে বসে রকি যখন কল করছে তখন সাজুর নাম্বার খোলা ছিল, কিন্তু তারপর বন্ধ। চট্টগ্রামে সজীবের কাছে কল দিয়ে কান্না করতে করতে সাজুর নিখোঁজ হওয়ার খবর দিল। সজীব সেই সময় রওনা দিতে চাইল, কিন্তু রকি সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলছে। সাজুর যখন জ্ঞান ফিরেছে তখন সে ধপধপে একটা বিছানায় কম্বল জড়িয়ে শুয়েছিল, কিন্তু কে তাকে এখানে নিয়ে এসেছে
মাথায় তার হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে দিয়েছে। রুমটা দেখে অনুমান করা যায় এটা একটা হোটেল রুম। নড়তে গিয়ে মাথা ভারী হয়ে লাগছে, রুমের মধ্যে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু বাথরুমের পানির শব্দ আসছে। সাজু ভাই তখন আস্তে আস্তে উঠে খাটের সঙ্গে একটা বালিশ নিয়ে পিঠ এলিয়ে দিয়ে হেলান দিয়ে রইল। জানলা দিয়ে প্রচুর আলো এসে চোখ ঝিম ধরার উপক্রম করছে, তাই চোখ বন্ধ করে নিল। ঠিক তখনই বাথরুমের দরজা খোলার আওয়াজ, কিন্তু চোখ মেলতে ইচ্ছে করছে না, তাই চোখ বন্ধ করেই রইল। কেউ একজন গুনগুন করে গান গাচ্ছে, আর সে একটা মেয়ে, সেটাও বোঝা যাচ্ছে, কিন্তু মাথায় তীব্র ব্যথা আর চোখের যন্ত্রণায় চোখ মেলে সে তাকাতে পারলো না। হঠাৎ করে মেয়েটা বলল, তোমার জ্ঞান ফিরেছে? আলহামদুলিল্লাহ, এখন কেমন লাগলো? চোখ বন্ধ করে সাজু বলে, কে আপনি? চোখ মেলে তাকিয়ে, যদি পারো তো নিজেই চিনে নাও, আমি কেন বলতে যাব? এবার কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে। কৌতূহল নিয়ে বহুবার কষ্টে চোখ খুলো, তারপর মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। যতটুকু দেখছে ততটুকুই যথেষ্ট। ঢিলে ঢালা একটা নীল রঙের প্লাজো আর একদম কুচকুচে কালো একটা গেঞ্জি পরে অত্যন্ত সুন্দরী রূপবতী তরুণী দাঁড়িয়েছে। চেহারার মধ্যে কোনো কোনো দাগ নেই, এতটা নিখুঁত সৌন্দর্য তার সামনে দাঁড়িয়ে আছে। আশ্চর্য, তার কাছে বেশ পরিচিত লাগলো, কিন্তু মনে করতে তার মাথা আবারও ব্যথা করতে লাগলো। তারপর চোখ বন্ধ করল। তুমি আমাকে কোন জায়গায় আনলে? আমাকে আগে বলো, চিনতে পারো আমাকে? তোমার চোখ দুটো অসম্ভব সুন্দর, আর চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি লামিয়া। 100 মার্কের মধ্যে 28 নাম্বার পেলে, এখনও বাকি উত্তর দাও। কিসের বাকি উত্তর? লামিয়া বাইরে আমার আসল নাম আছে, সেটা তুমি জানো, কিন্তু তোমাকে সেই নাম মনে করতে হবে। মনে করো। আমি চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। আচ্ছা, সব বাদ দাও, দিয়ে বলো আমাকে কিভাবে পেলে? তোমার সামনে এসে যখন গাড়ি দাঁড়িয়েছিল তখন আমরা অনেকটা পথ এসেছি। আমার সঙ্গের বান্ধবী পাঠিয়ে দিয়ে আমি আবারও তোমার দিকে যাচ্ছিলাম, কিন্তু দূরে দাঁড়িয়ে তোমাকে আঘাত করার শব্দ পেলাম, তখনই জোরে হাঁটতে লাগলাম, কিন্তু আমি যাবার আগে তারা চলে যায়। খুব ভালো হয়েছে, না হলে তারা তোমাকেও আহত করতো, আর আমি এটা সেবা যত্ন পেতাম না। লামিয়া? আমার নাম লামিয়া নয়, আরেকটা নাম আছে, সেটা তোমাকে বের করতে হবে। তুমি কি আমাকে আগে থেকে চিনতে? হ্যাঁ, অনেক আগে থেকে চিনতাম, কিন্তু গতকাল সকালবেলা তোমাকে দেখে অবাক হলাম, এবং সেই পুরনো কথা মনে পড়ে গেল। একটু সহজ করে দাও। চোখ মেলে আবার চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে দেখো, ঠিক চিনবে। এবার সত্যি সত্যি সাজুভাই লামিয়ার মুখের দিকে খুব মনোযোগ দিয়ে চিনল। সত্যি সত্যি বেশ পরিচিত মনে হচ্ছে, কিন্তু কে হতে পারে? মিনিট 5 কাটলো, তারপর মুখের মধ্যে হতাশা নিয়ে অস্ফুটেশ্বর বলল, কবিতা। হা হা, চিনতে পারেছে সাজু? কবিতা তুমি? সত্যি সত্যি আগে চিনতে পারো নাই? একদমই না। কেমন আছো? আমি কিন্তু গতকাল সকালবেলায় তোমাকে দেখেই চিনতে পেরেছি, কিন্তু তুমি আমাকে ঠিক ভুলে গেলে সাজু? কমপক্ষে 11-12 বছর আগের কথা, তাই আমি ভুলে যাওয়াই স্বাভাবিক। তাহলে আমি ভুলিনি কেন? জানি না, কিন্তু তুমি তো বিয়ে করে ঢাকা শহরে চলে গেলে, তাহলে গতকাল সকালে অমন সব আবোল তাবোল কথা বললে কেন? একটা নিঃশ্বাস ফেলে কবিতা বলল, আমি কোনো কিছুই মিথ্যে বলি না, যা বলছি সব কিছু সত্যি। মানে? তোমার স্বামী কোথায়? তুমি তো সেই মারুফের সঙ্গে পড়াশোনা ছেড়ে পালিয়ে গেলে। মারুফের সঙ্গে আমার বিয়ে হয় নাই সাজু, বিয়ে না করে সে আমাকে বিক্রি করে দিয়েছিল। একটু ক্লিয়ার করো তো, তুমি আর মারুফ তো দুজন দুজনকে অনেক ভালোবাসতে, তাহলে সে তোমাকে বিক্রি করবে কেন? এরপর কান্না করতে করতে সাজুকে জড়িয়ে ধরে থেমে থেমে কবিতা যা যা বলল সেগুলো গুছিয়ে লিখলে জানা যায়, ইন্টারমিডিয়ামের প্রথম বর্ষে মারুফের সঙ্গে সে পালিয়েছিল ঠিকই, কিন্তু সংসার করতে পারেনি। সাজু অবশ্য জানতো তাদের সম্পর্কের কথা, কারণ সাজু আর কবিতা একসাথে কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু কিছুদিন পর সাজু যখন পলিটেকনিকে ভর্তি হলো, আর তখন যোগাযোগ কমতে লাগলো। মাত্র কয়েক মাসের মাথায় ক্লাস খুব ভালো করে বন্ধুত্ব হয়েছিল, আর তখনই মারুফের কথা জেনেছিল সাজু। কিন্তু কবিতার অন্ধ ভালোবাসা থেকে সাজু তাকে বারবার সাবধান করতো, এতটা পাগলামি করা ঠিক না। সে বোঝাতে চাইতো, কিন্তু কবিতা সেগুলো শোনার পাত্রী ছিল না, তাই সাজু নিজেও আর বেশি কিছু বলতে চায়নি। হঠাৎ করে মারুফ কবিতাকে বিয়ে করার জন্য খুব মানসিক চাপ দিচ্ছিল। মারুফ ঢাকায় চাকরি করতো। এসএসসি পরীক্ষার পরে তাদের পরিচয় হয়েছিল এই শহরের মধ্যে। মারুফের কথা ছিল সে তাকে বিয়ে করতে চায়, না হলে সে বাঁচবে না, কিন্তু কবিতার পরিবার কেউ তার সম্পর্ক মানতে চাইতো না, এমনকি তাকে এই মুহূর্তে বিয়ে দিতে চায় না তারা। এই মারুফ মানসিক চাপে কবিতাকে সবকিছু বাদ দিয়ে মারুফের সঙ্গে পালিয়ে যায়। সাজুকে বলতে চেয়েছিল, কিন্তু সাহস হয়নি, কারণ বেশি পাগলামি সহ্য করতে পারে না সে। কিভাবে পালিয়ে গেলে সাপোর্ট করবে? এতটুকু বলার পর সাজুভাই বলল, আমার পানি পিপাসার অনুভূতি হচ্ছে, 1 গ্লাস পানি দাও তো। কবিতা তখন পানি দিল, তারপর তাকে ধরে আস্তে আস্তে আবার শুইয়ে দিল। এখন আর কোনো কথা নাই, বাকিটা পরে বলবো, কারণ আমি তো পালিয়ে যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু মনের মধ্যে আমার তো মেলা মেলা কৌতূহল। বললাম তো পরে বলবো। ঠিক আছে, আমার মোবাইল কোথায়? আছে, বন্ধ করে রেখেছি, কারণ আমি তো তোমাকে নিয়ে রিস্ক নিতে চাই না, তাই তুমি জ্ঞান ফিরে সুস্থ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছে। আর এটা কিন্তু হোটেল নয়, আমি তোমাকে আরেকটা হোটেলে উঠেছি, সকল চিকিৎসা রুমের মধ্যে ব্যবস্থা করেছি। কবিতা মোবাইল বের করে দিল।
চালু করে সাজু ভাই প্রথমে রকিকে কল দিল, কিন্তু রিসিভ হচ্ছে না। তারপর সে সজীবকে কল না দিয়ে চট্টগ্রামে অসি সাহেবের কল দিল। অসি সাহেব বলল, আপনি ভালো আছেন তো সাজু সাহেব? ঠিক আছেন? আপনাকে নিয়ে কিন্তু অনেক টেনশন আছি। জি স্যার, আমি ভালো আছি। আপনার ওখানে কি অবস্থা বলেন তো? বেশি ভালো না। কেন স্যার, কি হয়েছে? হাসপাতালে সেই তৃতীয় ডাক্তারের উপর প্রচুর সন্দেহ হচ্ছে, কারণ তার সঙ্গে আহত ও নিহত ডাক্তারের শত্রুতা ছিল। এমনকি গোপনীয় প্রতিবেদন জানা গেছে আপনার সেই রোগী রাহাত সাহেবের ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। বলেন কি স্যার? হ্যাঁ সাজু সাহেব, কিন্তু রাহাত সাহেব অসুস্থ বলে কিছু করা যাচ্ছে না। ওদিকে সিটি কর্পোরেশনের মেয়র বারবার আমাদের বকাঝকা করছে, উপর থেকে বহু চাপ যাচ্ছে আমার উপর। তাহলে কি রাহাত সাহেবের সঙ্গে মাদকদ্রব্যের বিষয়ে নিয়ে কোনো গণ্ডগোল? আমি জানি না। সাজু ভাই কিছু বলতে পারলো না, কারণ রুমের দরজা খুললো, 7-8 জন যুবক প্রবেশ করলো, আর কবিতা কখন যে বাইরে গেল সেটা সে জানতেই পারলো না। তারা সবাই সাজুর দিকে তাকিয়ে, নিজেদের মধ্যে একজন আরেকজনকে দিকে তাকিয়ে হেসে উঠলো একসঙ্গে। সাজু ভাই ভয়ে ভয়ে একদম বিছানায় মিশে গেল। হারিকেন প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।